বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুমায়ুন হুমায়ুন কবির। বর্তমান বাংলাদেশের রাজনীতির উপরে আবার কিছু আলোকপাত করছি। প্রথমেই আমি আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের দেশের উন্নয়ন যিনি করে গেছেন, সেই মরহুমা প্রধানমন্ত্রী মরহুমা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ 82তম জন্মদিন বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর কাছে তার প্রার্থনা জানাই তিনি যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আচ্ছা, আমি আজকে কিছু বলতে চাচ্ছি যে এর মধ্যে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন ঘটে গেল। আমি আসলে বলতে পারতেছি না, আর আমি এমন কিছু জানিও না যে আমার তো এত মেধা নাই যে আমি অনেক কিছু বাংলাদেশের রাজনীতির উপরে বলতে পারবো। আমি একজন ক্ষুদ্র মানুষ, তারপর আমি যতটুকু পারি বলি। সেটা হচ্ছে যে এর মধ্যে বাংলাদেশের যে প্রেসিডেন্টের একজন রদবদল হলেন আমাদের প্রিয় পরীক্ষিত, এবং যিনি এই বিএনপির জন্য প্রচুর ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। তিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের নেতা। উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এই জন্য আমরা খুব আনন্দিত এবং খুশি হয়েছি সঠিক সিদ্ধান্তের জন্য। পাশাপাশি আরেকটি নিউজ আমি আজকে পেলাম যে আমাদের যে আরেকজন পরীক্ষিত নেতা, যিনি একটা মুহূর্ত নয়াপল্টন পার্টি অফিস থেকে অনেক ঝড়ঝাপটা গিয়েছে বিএনপির মধ্যে 20 বছরে, কিন্তু উনি কখনোই, শুধু 20 বছর না, আগেও আমি দেখেছি উনি কখনো ওই অফিস, নয়াপল্টনের অফিস ব্রিফিং এবং যে এই যে পুলিশ জ্বালাইতো, অনেক তাকে কতবার উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই রুহুল কবির রিজভী সাহেবকে, এবং অনেক টর্চার করা হয়েছে। উনি অফিসে ব্রিফিংকালীন অবস্থায় অফিস ভাঙচুর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। অনেক নির্যাতন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজশাহীর যে বিপি আমাদের রুহুল কবির রিজভী সাহেব, উনি ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হয়েছেন। এই জন্য আমরা আনন্দিত বা অভিনন্দন জানাই তাকে, এবং বিএনপির সকলকেই যারা নীতি নির্ধারণ আছেন তারা, এবং আমাদের জনাব তারেক রহমান স্যার সহ আমি এটাকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমে আমি রাজনৈতিক সাংগঠনিক কিছু কথা বলি, তারপরে আমি অন্যগুলি বলবো আর কি। সেটা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করছে 6 মাস হচ্ছে। তো এর মধ্যে আমরা প্রথম ধাপে দেখলাম যে মন্ত্রী পরিষদের কথা একটু বলি, কারণ দেশ পরিচালনা করতে তো সবারই অবদান আছে, মন্ত্রী পরিষদের অবদানটাও অনেক বেশি। সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে দেশের এক প্রধানমন্ত্রী উনি পেরে ওঠা মুশকিল হয়ে যায়।
তো আমি ঘুরে ফিরে দেখি যে মন্ত্রী পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে, আমি ঘুরে ফিরে দেখি, হ্যাঁ, যাদেরকে নেওয়া হয়েছে তাদেরও ত্যাগ তিতিক্ষা আছে, কারো আগে থেকে আছে, কারো পরে থেকে আছে। যেমন অ্যানি সাহেব, উনি আগে থেকেও ছিলেন, উনি আছেন। তারপরে হচ্ছে যে আরও যারা, যে আমির খুসরো সাহেব, উনি আগে থেকে ছিলেন। তারপরে যে আমাদের মেজর হাফিজ থেকে শুরু করে যারা এদের, কিন্তু একটা কথা আমি জনাব তারেক রহমান স্যারকে আমি বলবো, সেটা হচ্ছে যে ঘুরে ফিরে আমি দেখি ঢাকায় যারা ওই কিছু নেতৃবৃন্দ, এদের অবশ্যই মূল্যায়ন আছে, এদের মূল্যায়ন যে নাই তা না, এদের মূল্যায়ন দলের প্রতি 20 বছরে বা তারও আগে থেকে তাদের যে বিএনপির প্রতি যে শ্রম দেওয়াটা, সেটা অবশ্যই আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে শ্রম তো শুধু ওনারা দেন নাই, শ্রম কিন্তু প্রতিটি জেলা উপজেলা থেকে শুরু করে যারা এমপি হয়েছেন বা বিএনপি করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে বর্তমানে পৃথিবীতেও নাই, সবাই শ্রম দিয়েছেন। কিন্তু ঘুরে ফিরে আমি কয়েকজনকে দেখি যে তারা জ্যেষ্ঠ হোক আর হচ্ছে তারা ছোট হোক বড় হোক, বয়সে কম হোক আর বেশি হোক, ঘুরে ফিরে তারাই মন্ত্রী পরিষদের মধ্যে আবর্তিত হচ্ছে। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। কারণ একটি রাষ্ট্র অবশ্যই পরিচালনা করতে বিচক্ষণতার প্রয়োজন। আমাদের সেই বিচক্ষণতা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলের অবশ্যই আছে। তো তারা চালাইতেছে। যেমন সালাউদ্দিন সাহেব, উনিও একসময় অফিসে দেখতাম ব্রিফিং করতো, তার মধ্যে একবার সে হারিয়ে গিয়েছিল। তো ঘটনা হচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু এই দলের প্রতি ত্যাগ আছে, তিতিক্ষা আছে, রিস্ক আছে। যেমন আমাদের জয়নুল আবেদিন ফারুক, আমরা কি দেখলাম? আমরা দেখলাম একবার এই স্বৈরাচার হাসিনা, গুন্ডা বাহিনী, পুলিশ তাকে তো মেরেই ফেলছিল। তাকে যদি আরেকটু আল্লাহ শুধু তাকে বাঁচাইছিল, তাকে জয়নুল আবেদিন ফারুক কিন্তু সেদিন মারা যেতেন। তো ওই লোকটা সাহস করে যে দাঁড়াই গেছিল সেখানে, তখন তো বিএনপি ক্ষমতা ছেড়ে চলে গেছে, অর্থাৎ আন্দোলনের প্রথম ভাগের কথা বলতেছি আমি। সেই সময় জয়নুল আবেদিন ফারুকের যে অবস্থাটা হয়েছিল আর কি। তো এরকম কেউ কিন্তু একটা আন্দোলনের সূচনা শুরু করছিল। হ্যাঁ, নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, আমাদের প্রয়াত খন্দকার দেলাওয়ার হোসেন, এরকম অনেকেই যারা বিএনপির জন্য ত্যাগ তিতিক্ষা আছে, অনেকেই চলে গেছেন। তো আমি এটুকুই বলবো আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, যে সেটা হচ্ছে যে আপনারা শুধু ঘুরে ফিরে ওই কয়েকটা ছেলেপেলে বা লোক, এই অ্যানিম্যানিয়ার কয়েকটা আমি দেখতেছি, সালাউদ্দিন, এরাই শুধু আপনার ওই ক্যাবিনেটের যে মন্ত্রী পরিষদে আছে। আমার কথাটা অন্যভাবে নেন না আপনারা, আমি যেটা আমার কাছে মনে হচ্ছে সেটাই আমি বলতেছি। তাদেরই ওই মন্ত্রী পরিষদ বলেন, ভালো ভালো জায়গাগুলি বলেন, তাদেরকে দেওয়া হয়েছে। এটা কেন আমি জানি না। তো এমনিতেই আমার দেশটা, তো আমি তো আমার প্রত্যেকটা ভিডিও দিয়ে বলি, আমার দেশটা শ্রীলঙ্কার মতো ডুবে গেছে। সেখান থেকে উঠাতে হলে কত ষড়যন্ত্র হচ্ছে দেখেন। আমরা ওপরে উঠবো, ভারত আমাদেরকে টেনে ধরে। আমাদের দেশে আভ্যন্তরীণ বিভিন্ন ঝামেলা আছে। এই যে আওয়ামী লীগ আর বিএনপি, আমি জামাত তো শুধু জামাতও ডিস্টার্ব করে, এনসিপিও ডিস্টার্ব করে, কিন্তু ডিস্টার্বটা আমি অতটা মাখি না। কিন্তু আমি মাখি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ, এরা যেমন ফ্যাসিস্ট, যেমন বদ, কিন্তু এরা আবার আন্দোলন করার ব্যাপারে কিন্তু ওরা কম যায় না। তো ওদেরকে অত অবহেলা করারও আমি প্রয়োজন মনে করি না। তো আমি দেখতেছি যে যারা আওয়ামী লীগ করতো বা করে, আমি এখন দেখি, আপনারা বিএনপির যারা নেতৃবৃন্দ, রাগ করেন না, আমি দেখি যে আওয়ামী লীগের বিএনপির নেতৃবৃন্দ যারা অনেক আছেন, আমি দেখি যে এই নেতৃবৃন্দর সাথে আওয়ামী লীগের
যারা আছে এখনও, যারা ঘাপে ঘুপে আছে, তারা বিভিন্ন কৌশলে তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিচ্ছে। অথচ বিএনপি যারা করছে তাদের কোনো মূল্যায়ন নাই। যেমন আমি বলি যে আমি এই যে মন্ত্রী পরিষদের কথাটা কেন বললাম, যে আমার নাটোরের যে রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই, আমার বাসা নাটোরে বলে আমি যে বারবার বলবো দুলুভাইয়ের কথা বলি তা না। দুলুভাই হয়তোবা তার উনি একটু কথাবার্তা কম বলেন, উনি কিন্তু বড়দের রেসপেক্ট করেন। উনি ওনার পদের ওপরে যারা তাদেরকে উনি প্রচণ্ড রেসপেক্ট করেন এবং খুব নমনীয় একজন মানুষ। কিন্তু উনি প্রকৃত রাজনীতিবিদ, আপনারা তাকে চিনতে পারেন নাই। কারণ এই যে 15-20টা বছর গেল যে আন্দোলন হলো, উনি তো তার অর্ধেকটাই জেলের মধ্যে কাটিয়েছেন। কিন্তু তারপরেও আমি দেখেছি যে জেলের মধ্যে থাকলেও উনি নিজের এলাকায় কীভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে, এটা তো করেই গেছেন, এখনও করছেন। দল ক্ষমতা এসে তবুও করে যাচ্ছেন। আর শুধু তাই না, ওই যে খন্দকার দেলোয়ার ছিলেন, সে সময় মান্নান ভূঁইয়া ছিলেন, তারপরে সে সময় পরবর্তীতে যারা মির্জা ফখরুল ইসলাম ছিলেন, তাদেরকে যে মেধা বুদ্ধি দিয়ে যে দুলুভাইয়ের একটা জিনিস সবচাইতে আমি নিজেও অবাক হয়ে যাই, উনি কিন্তু উনি ব্যারিস্টার না, উনি ওই না, ওই বড় বড় যে ওই ইউনিভার্সিটির অমুক শিক্ষক বা এরকম কিছু না। কিন্তু ওনার যে রাজনৈতিক মেধা কিন্তু একটা আলাদা একটা বিষয়, দেশ পরিচালনা করতে একটা আলাদা একটা মেধা লাগে, সেই মেধাটা ওনার মধ্যে আছে। উনি তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্তটা কখন নিতে হবে এই জিনিসটা উনি তখন থেকেই, সেই 20 বছর আগে, তারও আগে উনি যতদিন রাজনীতি করছেন, উনি তাৎক্ষণিকভাবে ওই জেলের মধ্যে থেকে হলেও ওই ঢাকা কেন্দ্রে নয়াপল্টনে কীভাবে পলিটিক্সটা কীভাবে গ্রো করতে হবে, বিএনপিকে কীভাবে আগাইতে হবে, এই জিনিসগুলো উনি ভালো পারতেন। এই উনি এই কাজগুলি করে যেতেন। উনি এখনও যারা তার পদের চেয়ে বড় তাদেরকে সম্মান করেন, রেসপেক্ট করেন। কিন্তু এই যে উনি যে একটা সংসদ সদস্য হয়েছেন, একটা ছোট্ট একটা পদ, আমার কথা কেউ মাইন্ড করেন না, একটা ছোট্ট একটা পদ, একটা হুইপ, তাও হচ্ছে চিফ হুইপ না। এটা কি মানে এটা আপনারা কীভাবে জানি না, এটা কি দুলুভাইয়ের প্রাপ্য? আজকে দুলুভাই আসছে দেখে আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ না করুক, দুলুভাই যদি যত এই টর্চার হয়েছেন পুলিশের হাতে, তার মা মারা গেছেন বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো জেলে থাকতে মারাই গেছিলেন, ওনাকে তো স্বৈরাচার মারার প্ল্যান করে ফেলছিল। আজকে মারা গেলে এই আন্দোলন যতটুকুন উনি সিস্টেম করছিলেন, বিএনপির আন্দোলনটাকে ওপরে ওঠার জন্য, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টকে, স্বৈরাচারকে হটানোর জন্য যে তার যে মেধা বুদ্ধি দিয়ে, উপস্থিত বুদ্ধি দিয়ে, যে তার আইকিউ দিয়ে যে আগায় নিয়ে গেছিলেন, এই বুদ্ধি কিন্তু অনেকের নাই। যারা এখন আপনার পাশে বড় বড় মন্ত্রিত্ব নিয়ে, ফুল মিনিস্টার নিয়ে সব বসে আছেন, এদের মধ্যে নাই কিন্তু। আমি জনাব তারেক রহমান স্যারকে শ্রদ্ধার সাথে বলি, এই জিনিসটা দেখবেন। দুলুভাই কখনোই বলবে না যে হচ্ছে আমাকে কেন ওই সংসদের ওই একটা শুধু সদস্য বানানো, তার নামে এত অপপ্রচার করা হয়েছে। অর্থাৎ যে একটা কথা আছে না, যে একজন বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, যিনি বুঝেন, পলিটিক্স বুঝেন, তাকে কিন্তু সবাই টেনে ধরে, কলার টেনে ধরে, পিছন থেকে টেনে ধরে। তো দুলুভাইকে ভোটের আগের থেকে আমরা ফলো করছি যে তাকে পিছন থেকে টেনে ধরা হয়েছিল, তাকে যেন নমিনেশন না দেওয়া হয়। তার বিরুদ্ধে জনাব তারেক রহমানের কাছে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে, বেগম জিয়ার কাছে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে, ভুয়া কমপ্লেন, যেগুলির কোনো ভিত্তি নাই। কারণ যাতে উনি সবাই জানতো যে এই মানুষটাকে ঠেকানো যাবে না, এই মানুষটা রাজনীতিতে অনেক অভিজ্ঞ, এই জন্যে তাকে বিভিন্ন কৌশলে, এমনকি নিজের নাটোরের মধ্যেও অনেক গ্রুপিং করে দেওয়া হয়েছিল। তা আমি এত কথা বলতে চাচ্ছি না।
সেটা হচ্ছে যে আমি জনাব তারেক রহমানকে বলবো যে এই দেশ যেহেতু একটাও বা খারাপ অবস্থা আছে সব দিক দিয়ে, আমার রাজনীতি সঠিক যদি ধারায় চলে তাহলে দেশের যে অন্যান্য খাতগুলি আছে, যে ক্ষতিগুলি মানে হচ্ছে বা হয়ে আছে শ্রীলঙ্কা বা অন্যান্য যে নেপাল টেপাল যে খারাপ অবস্থা ছিল, সেখান থেকে উঠে আসতে হলে শুধু শিক্ষিত, অতি শিক্ষিত ওই মিনিস্টার আমার দরকার নাই। রাজনৈতিক প্রজ্ঞাবান, রাজনীতি বুঝেন, জনগণের পালস বুঝেন, দেশের পালস বুঝেন, যিনি বৈদেশিক নীতি বুঝেন, কীভাবে শুধু তাই না জনগণকে পরিচালনা করতে হয়, মার্কেট পরিচালনা করতে হয়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, প্রত্যেকটা সেক্টর পরিচালনা করতে হয়, এই জ্ঞানটা যার ভিতরে আছে প্রচণ্ডভাবে, তিনি তো নেতা। আপনার পূর্বের ইতিহাসগুলি যদি দেখেন, বাংলাদেশ হোক আর বিদেশে হোক, যা অনেকের তেমন একাডেমিক ছিল না। আমেরিকার প্রেসিডেন্টের কথাই বলেন, ইউরোপেরও অনেক এরকম আছে, ভারতেও এখনও আছে, তাদের প্রজ্ঞা কিন্তু অনেক বেশি। তো আমি তবুও তো আমাদের রুহুল কুদ্দুস দুলু ভাই, উনি একাডেমিক শিক্ষা আছে, বিভিন্ন জায়গায় তার অভিজ্ঞতা আছে, পলিটিক্স অভিজ্ঞতা আছে। এছাড়াও এই বিএনপির যে 20টা বছর যে কীভাবে প্রতিটা নেতাকে, ওনার মেধা এত সুন্দর, ওনার চাইতে অনেক শিক্ষিত বিএনপির মধ্যে অনেক নেতা ছিল, কিন্তু উনি যে বুদ্ধি দিয়ে হয়তো অনেকে ভাবতো যে কী বুদ্ধি দিচ্ছে, কিন্তু ওই বুদ্ধিটা, উনি যে বুদ্ধিটা দিতেন দলের স্বার্থে, ওই বুদ্ধিটা ঘুরিয়ে, অনেকে প্রথমে ভাবতো যে মনে হয় বুদ্ধিটা খারাপ হলো, কিন্তু না, ওই বুদ্ধিটা ঘুরে দলের জন্য ভালো হতো, প্লাস দেশের জন্য ভালো হতো। আমি এই কথাটা এই জন্য বলতেছি যে সামনে যদি মন্ত্রিত্বের রদবদল হয়, আমি জনাব তারেক রহমান স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই মানুষটাকে একটা, এখন মন্ত্রিত্বের অনেক জায়গা ফাঁকা হবে, ফাউল একটা লোকের চাইতে ওই শুধু যারা ঘুরপাক খাচ্ছে ওই মন্ত্রী থেকে বসবে, এদের বাদ দিয়ে দুলুভাইকে একটা চেয়ার দেন, দেখেন আপনাকে কতটা সহযোগিতা সে করতে পারে। এখন যেখানে আছে সেখান থেকে সে ওইভাবে সহযোগিতা করতে পারবে না। আপনাকে কিভাবে দেশ গড়ার জন্য সহযোগিতা এবং ওপরে নিয়ে যাওয়া এবং দেশকে আপনি এগিয়ে যাওয়া, এবং ওনার বুদ্ধিমত্তা দিয়ে যদি ক্যাবিনেট ঠিকমতো চলে, ওনার বুদ্ধিমত্তা দিয়ে যদি রাষ্ট্রনীতি যদি ঠিকমতো চলে, তাহলে তো দেশটা আগাবে। তো ওনাকে একটা মন্ত্রিত্ব দেন, একটা ফুল একটা ক্যাবিনেট মিনিস্টার দেন, দেখেন যে ওই 10টা মন্ত্রীর চেয়ে উনি একাই ওই আপনার এই জাতীয়তাবাদী দলকে অনেক ওপরে নিয়ে যাবে। এটুকুই বলছিলাম। আর আরেকটু বলি এখন, সেটা হচ্ছে যে অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের যে একটা প্রবলেম, এটা গোটা বিশ্বে হচ্ছে, যেহেতু ইরানের যুদ্ধ, এই মধ্যপ্রাচ্যের সমস্যাগুলির কারণে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে আমাদের যে গ্যাসের সমস্যা, তারপরে হচ্ছে যে তেলের কি ইলেকট্রিক সমস্যা, এই সমস্যাগুলো কেন হয়েছে এটা তো সবাই জানে, বাংলাদেশের 20 কোটি মানুষ জানে না। কুইক রেন্টালের নামে শেখ হাসিনা যে বদমাস, যে ফ্যাসিস্ট হাসিনা, এই ইন্ডিয়া থেকে যে কুইক রেন্টালের নামে যে ইলেকট্রিসিটির দাম ধরেন যে ইউনিট প্রতি 1 টাকা হবে, কথার কথা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা সে কিনছে 10 টাকা দিয়ে, তাহলে কী ক্ষতিটা করছে? আমার দেশের গ্যাস, আমার দেশে কিন্তু একসময় তিতাস গ্যাসের প্রচণ্ড নাম ছিল। আমার দেশ গোটা বিশ্ব গ্যাসে, আমাদের বাংলাদেশের গ্যাসের খনিজ সম্পদের মধ্যে গ্যাসটা যে আমাদের উন্নত, এটা কিন্তু গোটা বিশ্ব জানত। এই গ্যাস কী করলো হাসিনা, এই নরেন্দ্র মোদীর সাথে কী চুক্তি করলো, সে চুক্তি আমরা কিছুই জানি না, সব মানে ভেতর চুক্তি, আমরা জানি না কিছু। এই চুক্তির মাধ্যমে দেশের কী করিডোর দিল, কী করলো, সেই করলো, কিছুই করতে পারলো না। সে তিস্তা ব্যারিস্টার কিছুই করতে পারলো না, কোনো সমাধানই করতে পারলো না।
অথচ আমার দেশের গ্যাসগুলো নিয়ে যায় এই ইন্ডিয়াতে দিয়ে আসলো। আমার বক্তব্য হচ্ছে দিবে না কেন? এক দেশ আরেক দেশকে গ্যাস দেবে, বিদ্যুৎ দিবে, এটা দিবে সেটা দিবে, পানি দিবে, ব্যবসা বাণিজ্য হবে, কিন্তু একটা কথা আছে, সেটা তো একটা নিয়ম কানুন আছে, গাইডলাইন আছে। আমার এখান থেকে যে গ্যাসগুলো দিল তার বিনিময়ে উনি কী পেল? আমার সৈয়দ হাসিনা কী পেল এখানে? আমাদের দেশে কিছু পারি, উনি খালি মোদিকে সন্তুষ্ট করে গেছেন, জানি না কেন করছেন, লুটপাট করার জন্য দেশটাকে শেষ করেছে। এইভাবে যে 4 ডবল 5 ডবল নামে যে আমদানি রপ্তানিগুলি করতো, শুধু ইন্ডিয়ার সাথে না, অন্যান্য আমেরিকা বা অন্যান্য দেশে আমদানি রপ্তানিগুলি করতো, তেল আনতো বা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে যে তেলটা আনতো লিটার বা একটা লিটার যদি 5 টাকা হয়, সেখানে এসে দাম ধরা দিতে হচ্ছে 20 টাকা। এভাবে টাকাগুলি লুটপাট করছে এই শেখ হাসিনার সময়। ঠিক এইভাবে আমাদের এই আদানি গ্রুপ থেকে যে ইলেকট্রিসিটিটা নিয়ে আসছে, এই ইলেকট্রিসিটিগুলিও কিন্তু ওই একই অবস্থা, বেশি দামে নিয়ে আসছে, টাকাগুলি সব দিয়ে আসছে ওদেরকে। হ্যাঁ, আমাদের চলিছে, আমাদের বিদ্যুৎ চলিছে, কিন্তু ওই যে মানুষ তো আর বোঝে না, বাংলাদেশের মানুষ তো সবাই তো আর শিক্ষিত না, অত বোঝে না, কিন্তু আমার দেশের টাকাগুলি যে সব দিয়ে আসছে। আমি এখন এর মধ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, আমি দেখছি ছোটোবেলার থেকে যে ইন্ডিয়া একটা দেশ, সেটা হচ্ছে যে অত বড় একটা দেশ, সে কোনো দেশ থেকে কিন্তু কিছু আমদানি করতো না, একটা সুই সুতা পর্যন্ত আমদানি করতো না, সে একটা সুই সুতা পর্যন্ত নিজে বানা নিত, সে নিজের দেশে নিজে গাড়ি বানা ফেলতো, একটা ফ্যান, ঘরের ফ্যান ঘুরবে, ওটাও নিজের দেশে বানাতো, বিদেশ থেকে আমদানি করতো না, একটা সুতা পর্যন্ত আমদানি করতো না, একটা ব্লেড আমদানি করতো না। অর্থাৎ ওরা কষ্টে থাকলেও, এটা বলতে হবে যেটা সত্যি কথা, ওরা কষ্টে থাকলেও নিজেরটাই নিজেই ব্যবহার করতো, যার ফলে এখনও ইন্ডিয়াতে এই অভ্যাসটা আছে, ওরা বিদেশ থেকে আমদানি করে না, ওরা কষ্টে থেকেও একটু থাকলেও নিজের দেশটাকে ভালোবাসে, ওইভাবেই চলে। আর আমার দেশে একটু ইলেকট্রিসিটি আধা ঘন্টা না থাকলে বা একটু কিছু না হলে বা 2 দিন গ্যাস না থাকলে এদের ওই মানে সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দেয় না। ধৈর্য ধরতে হবে, যেহেতু বুঝতে হবে যে এই দেশটাকে শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেছে, অনেক টাকা পয়সা সম্পদ লুট করে নষ্ট করে দিয়েছে, সিস্টেমগুলো নষ্ট করে ফেলছে। তো আমাদের ওরা যদি ভারত বা আরও এরকম দেশ, চায়নারাও তাই, ওরা নিজেরটাই ওরা বিদেশে ইউজ করে না, নিজেরটা দিয়ে নিজে যখন আমি নিজের পায়ে দাঁড়াবো, তখন কিন্তু প্রথমে কষ্ট হবে, কিন্তু একটা সময় আমি কিন্তু উন্নতি করতে পারবো। এভাবে ভারত উন্নতি করছে, চায়নারা উন্নতি করছে। তো আমার আজকে যেহেতু আমার দেশটাকে নষ্ট করে দেখেছে, আমার সময় লাগবে, এটা একটু সময় লাগবে। তো আমার যদি আধা ঘন্টা কারেন্ট না থাকে, 10 মিনিট কারেন্ট না থাকে, এলে হইচই করার তো কিছু নাই। আমার যদি গ্যাসের একটু 2-10 দিন প্রবলেম হয়, এটা নিয়ে এত হইচই করার তো কিছু নাই, এটা সমাধান তো হবে। রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, এদেশে নাগরিক আছে, এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটার একটা সমাধান তো আছে। আর আমি তারেক রহমানকে স্যারকে বলবো যে আপনি ওই ভারতের সাথে লিয়াজু করেই যে আপনি গ্যাস আর তেল কি ইলেকট্রিসিটি নিয়ে আসা লাগবে, এমন তো কথা নাই। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, ব্যবসা বাণিজ্য সব দেশের সাথে হতে পারে, কিন্তু আপনি ওখান থেকে গ্যাস বা ওই তেল ইলেকট্রিসিটি নিয়ে আসবেন, কিন্তু শেখ হাসিনার মতো করে না। আর আমি জানি এটা আপনি করবেনও না, কিন্তু ঠিক ন্যায্য মূল্য, বিশ্বে যে রেটটা আছে গ্যাসের বা তেলের, সেই রেটে আপনি এটা নিয়ে আসবেন। আর যদি তা না হয়, ওরা যদি এই ব্যাপারে মানে হ্যাডাম করে আর কি, যে এটার দাম বেশি, সেই আপনি মধ্যপ্রাচ্যের দিকে মুভ করতে পারেন। আপনি মধ্যপ্রাচ্য আছে, আরও ডানে বা আরও কিছু দেশ আছে যেখানে আপনি গেলে হয়তো ইলেকট্রিসিটির ব্যবস্থা হতে পারে বা গ্যাসের ব্যবস্থা হতে পারে। আপনার পররাষ্ট্র যে মিনিস্টার আছে, বাণিজ্য মন্ত্রী আছে, এরা কি করে? এদের একটু তো জিনিসগুলোর সাথে ঘুরতে হবে, তাদের সাথে লিয়াজু করতে হবে, করে এই সমস্যাগুলো ধীরে ধীরে করতে হবে, আর মানুষকে একটু বোঝাইতে হবে যে এই সমস্যাগুলো তৈরি করে দিয়ে গেছে বিগত সরকার,
এই একটা কথা। তো ইনশাল্লাহ এগুলি কেটে যাবে এক সময়। তবে ভুল নীতিতে এটা করা যাবে না, সঠিক নীতিতে করতে হবে। আমি 2 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনবো এভাবে না, তাহলে দেশের কোনো দিনই উন্নতি হবে না। এই দেশ যে খারাপ অবস্থায় এই খাত চলে গেছে, এই খারাপ অবস্থায় থেকে যাবে। উন্নতি করতে হলে নিজেকে সংযমী হতে হবে, ইনশাল্লাহ উন্নতি হবে। আর পৃথিবীতে ইন্ডিয়া ছাড়া দেশটাই আরও বহু দেশ আছে যেখানে আমার গ্যাসও পাবো, তেলও পাবো। যোগাযোগ করতে হবে। আপনার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী এবারটা কী করে, কী করে? আমি তাকে সম্মান রেখেই বলি, সে কী করে? সে কি ইন্ডিয়ার লোক নাকি? আমার কথা শুনে অনেকে রাগ করবেন, আমি ইন্ডিয়াকে পছন্দ করি না। আমি ইন্ডিয়াকে পছন্দ। ইন্ডিয়া যে আমাদের একসময় ওই যে ফার্স্ট হাসিনার সময় যায় তেল বা গ্যাসটা কী সব কী করছে বা কী হেল্প করছে, আলু পেঁয়াজ মরিচ মডেল যে হেল্পটা করছে এটা, বা ইলেকট্রিসিটি, বললাম যে 2 টাকার জিনিস 50 টাকা বিক্রি করছে। পাইছিল একটা স্বৈরাচার, উনিও পকেটে টাকা ঢুকাইছে, ওরাও টাকা ঢুকাইছে। আর বাংলাদেশের এই মানুষগুলার ওই টাকার ওই খেসাটা তখন দিচ্ছি আমরা এই জনগণ যারা 20 কোটি মানুষ, তার খেসাটা দিচ্ছে। এখন গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, এইগুলি সমস্যা তৈরি হচ্ছে। তো আমি জনগণকে বলবো যে এইগুলি সমস্যা কেটে যাবে, একটা সময় চলে গেলে ঠিক হয়ে যাবে। আর আপনার যে মন্ত্রী পরিষদ যারা বৈদেশিক মন্ত্রীগুলি আছে, তারা একটু আরও সজাগ হতে হবে। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ার সাথে যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের লিয়াজু করতে হয়। কিন্তু আমরা বিগত দিন থেকে 55-60 বছর আমরা দেখলাম যে ইন্ডিয়া আমাদের খুব যে একটা মানে যে হেল্প করে, এটা তা না, হেল্প করে না। ওদের অন্য কোনো উদ্দেশ্য থাকে, যে কোনো হেল্পের বিষয়ে একটা উদ্দেশ্য। আমি দেখলাম যে ওদের রাষ্ট্রদূত কয়দিন ধরে খুব ঘোরাঘুরি করতেছে, বা আমাদের জনাব তারেক রহমানের সাথেও লিয়াজু করতেছে যে ওদের দেশে যাওয়ার জন্য। তো আমি বলি যে ওরা স্বার্থ ছাড়া 1 ইঞ্চি লড়ে না। ইন্ডিয়া স্বার্থ ছাড়া 1 না 1/2 ইঞ্চি ওরা লড়ে না। ওরা দেখছে যে এখন বাংলাদেশে কোনো কারণে হোক, বাংলাদেশকে কাবু করার জন্য হোক, বা বাংলাদেশে দেখছে চীনের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, বা আমেরিকার সাথে সম্পর্ক হচ্ছে, এরা এখন বাংলাদেশকে হয় কাবু করার জন্যে, অথবা হাসিনাকে এদেশে ইনক্লুড করার জন্যে, যাতে তার পাপের শাস্তিগুলো মাফ করে দিয়ে দেশে আবার ইটি করা যায় কিনা, তারেক রহমানকে ধরে একটা উদ্দেশ্য আছে। ওরা উদ্দেশ্য ছাড়া এরা এক ধাপ দেয় না, প্রত্যেকটা ধাপ ওরা চিন্তা করে দেয়। অর্থাৎ সাবধান, যা করবেন বুঝে শুনে করবেন। তারেক রহমানকে বলতেছি, সবাইকে বলতেছি, বিএনপি জাতীয় সবাইকে বলতেছি। আর যদি মনে করেন যে না, ইন্ডিয়া এরকম করবে না, ইন্ডিয়া বাংলাদেশের সাথে এরকম করবে না, সঠিক সবাই যেভাবে ব্যবসা বাণিজ্য করে এভাবে ব্যবসা বাণিজ্য আমাদের সাথে করবে, আমার মনে হয় না। আপনারা কি দেখছেন 55-56 বছর বয়সে ইন্ডিয়া আমাদের সাথে কখনো ভালো ব্যবহার করছে? ওদের দেশের এই পশ্চিমবঙ্গটা আমাদের দেশের বাংলা ভাষাভাষীর সাথে একই রকম, এই জন্য কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়, যে সাংস্কৃতিক বিষয় নিয়ে কথাবার্তা, এইটুকুই। তারপরে তো ওরা চাপাবাজি তো ওস্তাদ, সবসময় চাপাবাজি মারতেইছে। ওদের চাপার কাছে থাকা যায় না, আর শুধু মিথ্যা কথা বলে। গোটা ভারতটা একটা মিথ্যার একটা রাজ্য, মিথ্যা কথা বলে। খালি দেশটা বড়, এই জন্যে ঠিক আছে কোনো রকমভাবে। তাও তো ওদের দেশে আন্দোলন চলতেছে। তো আমি ওই পর্যায়ে আমি অত কিছু বলতে চাচ্ছি না। আপনার পররাষ্ট্রমন্ত্রী আছে, আপনার জনাব তারেক রহমান স্যারের যে ক্যাবিনেট আছে, তাদের সাথে বসে সঠিক সিদ্ধান্তটা নেন। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনার সেই মেধাবুদ্ধি দিয়ে আপনি এমনভাবে তাদের সাথে সম্পর্কটা করবেন যাতে আমাদের দেশের মান ক্ষুণ্ণ না হয়, আমাদের দেশের 2 টাকা যাতে লস না হয়, ইন্ডিয়া আমাদের থেকে না খেতে পারে। কিন্তু ওরা যেই প্রসেসে আমাদের সাথে লেনদেন করবে, সে লেনদেনটা যেন বিশ্বের সকল দেশের সাথে ডলার মূল্যে হোক আর যে মূল্য হোক, সেটা সমতা থাকে।
আর ওরা এই ফাঁকে ওই আওয়ামী লীগকে দিয়ে কোনো আমাদের দেশের সাথে কোনো রাজনীতির ফায়দা যাতে লুটতে না পারে, ওদের অনেক রকমের চক্রান্ত আছে। ওই ফাঁকে ওই ব্যবসা বাণিজ্যের ফাঁকের কথা বলতে বলতে ওই আওয়ামী লীগকে এখানে পুশ করে দিয়ে মানে প্রথমে করতে পারবে না, পুশ করার জন্য তারেক রহমানকে হাত করতে হবে, হাত করে তারপরে ধীরে ধীরে আওয়ামী লীগকে কী করে তার সাজাগুলি মাপ করে দিয়ে এখানে পুষ্টুস করে দিয়ে এটা আবার ঝামেলা একটা পাকানো যায়। এতে কিন্তু বিএনপির একবার ক্ষতি হয়েছে, আবারও ক্ষতি হবে, আমি বলে রাখছি। তো কী করবেন আপনারা ভালো জানেন এই একটা বিষয়ে। আর পে স্কেলের ব্যাপারে একটা কথা বলি, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে। আপনারা যারা এই যে পে স্কেল নিয়ে, আমি দেখছি স্বৈরাচার হাসিনা যখন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিল, তারা কিন্তু বেতন অনেক কম ছিল, ঠিক বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাজার মূল্য বেড়ে গেল। আগে যে মাংসের দাম ছিল 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি, 100-150 টাকা কেজি, সে মাংসের দামটা যখনই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতনের এই স্বৈরাচার হাসিনা বেড়ে দিল, ও তো টাকার মূল্য বুঝতো না, ও তো টাকা ছাপাইতো, টাকা ছাপায় এই সব বাউতাবাজি করে এই বেতনগুলো দিত, সরকারি চাকরিজীবী বেতন দিত, কিন্তু বুঝতে পারে নাই যে ওদেরকে একদিক ব্যালেন্স করতে গেলে আরেক দিকে যে ঝামেলা হয়। সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিয়েছে, বেতন বাড়াইয়ে দিয়েছে। আব্দুল মহিদ নাকি এক বদমাশ ছিল, বেতন বাড়ায় দিছে। তারপরে কী হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল পর্যায়ে যত ব্যবসায়ী আছে প্রত্যেকে যেই জিনিসের দাম 4 আনা দাম, সেটা হয়ে গেল হচ্ছে 5 টাকা, 5 টাকার জিনিস হয়ে গেল 50 টাকা, 50 টাকার জিনিস হয়ে গেল হচ্ছে 1000 টাকা। তো পে স্কেল দেবেন, সাবধানে দেবেন, দেশের অবস্থা ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। সরকারি চাকরিজীবীরা তবুও তো ভালো একটা বেতন পায়, যেটাই পায় ওরা চলার মতো বেতন পায়, যতই কান্নাকাটি করুক আর নাটক করুক পায়। জনাব তারেক রহমান স্যারকে আমি সবিনয় বলতেছি, তার তো তবু চলতে পারে। আপনি কি জানেন প্রত্যেকটা সরকারি, আপনি জানেনই না মনে হয়, আপনাকে জানানো হয় না। এই যে সচিবরা আছে প্রত্যেকটা জায়গায় বসে আছে, সচিব উপসচিব, বা এরা 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 কি আপনাদেরকে কখনো জানাইছে, আপনাকে জানাইছে যে প্রত্যেকটা দপ্তর, গণপূর্ত বলেন, রোডস বলেন, এলজিডি বলেন, তারপরে হচ্ছে যে যতগুলি সরকারি যে জায়গা আছে আর কি, এই যে আমাদের আমি পৌরসভার কথা বলি, বাংলাদেশে 330টি পৌরসভা আছে। 330টি পৌরসভার মধ্যে এটা স্বায়ত্তশাসিত দপ্তর, তো এগুলি মানে সরকারের অংশীদারিত্ব আছে, আবার কিছুটা ইয়ার মধ্যে আছে আর কি, বেসরকারির মধ্যে। তো এর মধ্যে যদি আপনার 40টা লোক সরকারি পার্মানেন্টলি তারা চাকরি করে, আর বাকি 200 জনই হচ্ছে আপনার হচ্ছে মজুরি ভিত্তিক বা মাস্টারল হিসেবে খাটালে এদেরকে। কিন্তু এই যে 200 বা 150টা লোক যে প্রতিটা পৌরসভার মধ্যে থাকে বা 100টা লোক থাকে, এর সংসারটা কীভাবে চলে তারেক রহমান স্যার আপনি কি জানেন? জানেন না। এদেরকে দিয়ে এই 40-50টা লোক এদেরকে খাটালে সারাদিন খাটালে কুকুরের মতো। এদের বেতন কত দেয় জানেন? 5,000 টাকা বেতন দেয়, 5,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা বেতন দেয়। আপনি বলেন তো 5,000 টাকা দিয়ে একটা মানুষ তার পরিবারের একটা বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবে? তাদের বাচ্চা কাচ্চা কীভাবে লেখাপড়া করাবে, আর হচ্ছে ওই সংসারটা কীভাবে চালাবে? একটা 30টা দিন, একটা মাস পরে 5,000 টাকা নিয়ে যায়, সে বাসায় চাউল কিনবে, ডাউল কিনবে, না বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবে, না কী করবে? আর কী খায় তারা ওই টাকা দিয়ে? কী খায়? ওর চাইতে যে বেতনটা দেয়, ওর চাইতে একটা রাস্তার টোকাইও হচ্ছে বেশি ইনকাম করে, একটা রাস্তার ফকিরও হচ্ছে বেশি ইনকাম করে। তো এইভাবে একটা জেলের জেলের মধ্যে যে মানুষটা জেলবন্দি হয়ে থাকে, সেও এর চেয়ে উন্নত মানের ভাত খায়। অথচ এই যে মজুরি ভিত্তিক মাস্টার রোল যাদেরকে যে ঢুকায় রাখছে, শুধু
প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসগুলি, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস, প্রত্যেকটা জায়গাতে এরকম হচ্ছে লোক ঢোকানো আছে, ঢুকে রাখছে। কারু চাকরি 5 বছর, 10 বছর, 20 বছর। এমনও ঘটনা আছে যে একটা লোক, ধরেন আমি আমি বলি যে পৌরসভা 330টা পৌরসভা আছে, এখানে একটা লোককে এগুলা তো নিয়োগ মেয়র দিল বা কেউ দিল, এরা ঢোকার পর ওই যে একটা আশা থাকে যে ঢুকলে হয়তো চাকরিটা জাতীয়করণ হবে, স্থায়ীকরণ হবে, এই আশায় ঢুকে। এদেরকে দিয়ে খাটাইতে যে ছেলেটা ঢুকে 25 বছর বয়সে, সেই ছেলেটা লাস্টে যখন তার বয়স 25 বছর, ছোট ছেলে ইন্টারমিডিয়েট পাস করে বা এসএসসি পাস করে ঢুকলো, এই ছেলেটা ওই পৌরসভাতে 20 বছর 25 বছর চাকরি করলো। তাহলে কী হলো, ওদিকে 25 বছর আর এদিকে 25 বছর, 50 বছর ওখানে সে বুড়া হয়ে গেল। অনেকে মারা যায় এই মজুরি ভিত্তিক মাস্টার এই কর্মচারীগুলি। আর তাদের মারা গেলে, তারা যখন মারা যায় তাদের ব্যাপারে কোনো শোক প্রকাশও করা হয় না, এবং তাদের কোনো স্কেলও পায় না, তাদের বউ বাচ্চারা কিছু পায়ও না। অর্থাৎ তারা ওই যে রাস্তার যে কুকুরগুলি যায়, যে দামটা আছে কুকুর বিড়ালের, এই 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 আউটসোর্সিং বলেন আর মজুরি ভিত্তিক বলেন আর বলেন, এদের কোনোই মূল্য নাই। মাস্টার রোল, বিশেষ করে মাস্টার রোল, আর বিশেষ করে পৌরসভাগুলি আরও অবহেলিত। গণপূর্ত বা হচ্ছে যে রোডস অ্যান্ড হাইওয়ে এবং যে এলজিডি বা যে ওয়াসা বা যেগুলো আছে, তার মধ্যে পৌরসভা আরও বেশি অবহেলিত। তো আপনি একজন নীতিমান মানুষ এবং মানুষের দুঃখ কষ্ট বুঝেন, আপনি এই পৌরসভার বিষয়টা একটু নজর দেন, আপনি এটা লিস্ট করে দেখেন যে এইভাবে অবস্থা কারা আছে। একটা ছেলে 25 বছর বয়সে ঢুকলো, 25 বছর ওখানে চাকরি করার পর সে কিন্তু বৃদ্ধ হয়ে গেল, সে মারা গেল। সে না আছে তার হচ্ছে পেনশন, না আছে তার কোনো, তার বেতনটাও বেশি না। তার বেতনটা যদি ন্যূনতম 20, 25, 30 হাজার টাকা হতো, তবু এই দ্রব্যমূল্য, এখন তো টাকার মূল্য নাই, তবুও সে কোনো মতো নুন ভাত খেয়ে বাঁচতে পারত। তাকে দেওয়া হয় 5,000, 6,000 টাকা বেতন দেওয়া হয়। এইরকমভাবে অমানবিকভাবে চাকরি বা হচ্ছে এভাবে খাটাইলো পৃথিবীর, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই, এক বাংলাদেশ ছাড়া কোথাও নাই এরকম। এদেরকে প্রথমে টোপ দেওয়া হয় যে চাকরি স্থায়ী করা হবে, এই পৌরসভাগুলোতে এগুলি বেশি হয়। ঢুকানোর পরে এদেরকে গরুর মতো, কুকুরের মতো খাটাই দেওয়া হয়। আর এদেরকে হচ্ছে ওই যে আগে ইংরেজরা যেভাবে নীল চাষ যারা করতো আমাদের ভারতবর্ষে, যেভাবে অত্যাচার করতো, মারতো, পরিশ্রম করাতো, কিন্তু তাদেরকে খাবার দিত না, টাকা পয়সা দিত না, জোর করে খাজনা নিয়ে নিত। ঠিক একই অবস্থা হচ্ছে যারা পার্মানেন্ট চাকরি করে পৌরসভাগুলিতে বা সিটি কর্পোরেশনগুলিতে, এরা করে কি, যারা পার্মানেন্ট চাকরি করে, স্থায়ী যারা চাকরি করে ওখানে, যারা স্থায়ী চাকরি করে, তারা এই ঠিক যারা ওইখানেই যারা মজুরি ভিত্তিক বা মাস্টারের চাকরি করে, তাদের উপর ওই ইংরেজদের মতোই অত্যাচারগুলি করে, অথচ বেতনও দেয় না ঠিক মতো। তো আমি বলবো যে একই দেশে দুটা নীতি কিভাবে হয়। আমি এটা জনাব তারেক রহমান স্যারের কাছে প্রশ্ন রেখে গেলাম যে একই দেশে দুটা নীতি কি করে হয়। তো আমি মনে করি যে এই মানুষগুলি যারা চাকরি করতে করতে 20টা বছর চলে গেছে, তারা এখন কিন্তু ওখান থেকে বাড়ে আসে যে একটা ব্যবসা বাণিজ্য করবে, এটাও করতে পারতেছে না, কারণ তাদের বয়স তো ওখানে শেষ। ওরা ঢুকছে 20-25 বছর, 30 বছর বয়সের দিকে 20-50 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। তো তারা এখন ব্যবসা বাণিজ্য করবে না কী করবে বলেন তো দেখি, না তার সংসারটার কী অবস্থা? এর জন্য দায়ী কে? এভাবে 330টা পৌরসভায় বহু কর্মচারী অবহেলিত অবস্থা আছে, তাদের চাইতে রাস্তার একটা ফকিরও বেশি ইনকাম করে। তো
তো আপনি যেহেতু মানবিক, আপনি যেহেতু নীতিবান, আপনি যেহেতু জনগণের সরকার, দেশে তো দুর্নীতি থাকতে পারে না। একই অফিসে একই চাকরি, একই ফাইল লাগতেছে, ওই একই ফাইল একই কাজ করতেছে হচ্ছে পার্মানেন্ট কর্মচারীরা, আবার ওই একই কাজ করতেছে হচ্ছে ওই মাস্টার হলের কর্মচারীরা। তো তাহলে সেখানে দ্বৈতনীতি হবে কেন? সে পাবে 50,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন, আর এই পাবে 4,000 টাকা বেতন। এটা হলো? এটা পৃথিবীর কোথাও আছে? পৃথিবীর কোথাও আছে? কোনো দেশে আছে? সবচেয়ে নিম্ন মানে গরিবতম দেশও তো এরকম সিস্টেম নাই। তো আমি অনুরোধ করে বলবো যে আপনি নিজে মনিটরিং করেন, করে ওই পে স্কেল করে চিল্লাচ্ছে, তাদের বেতনও 30,000, 40,000, 50,000 টাকা বেতন আছে। ওরা ভালোই চলে, আমাদের চেয়ে অনেক ভালো চলে। তো বলবো যে ওই পে স্কেলের আগে আপনি আপনার শ্রম সংস্থা দিয়ে, লেবার কোড দিয়ে, শ্রমমন্ত্রী দিয়ে এটাকে ভালো করে জাস্টিফাই করেন। আগে পৌরসভাটা আগে করেন, তারপরে আরও যেগুলো গোটা বাংলাদেশে এরকম আরও আছে, অন্যান্য অফিসগুলিতেও আছে, এগুলির একটা সিস্টেম করে দেন। একটা সিস্টেম করে দেন যাতে আমাদের দ্বৈত নীতি না থাকে। একই অফিসে কেউ 40,000 টাকা বেতন পাবে আর কেউ 4,000 টাকা বেতন পাবে, এটা তো হবে না, এটা হয় না, এটা দেখতে খারাপ লাগে। আল্লাহ পাকের অভিশাপ নেমে আসবে এভাবে। তো আপনি নিজে দেশটাকে ভালোবাসেন। আপনার আম্মা আমাদের জননেত্রী, উনি দেশটাকে ভালোবাসতেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে ভালোবাসতেন, গণতন্ত্র করে দিয়ে গেছেন। তো আপনি আপনি আসছেন, আপনি দেশকে ভালোবেসে এখানে রাষ্ট্রনায়ক হয়েছেন, এবং এদেশে প্রতিটা লোক শুধু আপনার কাছে ওই কিছু ওই যারা একটু ধনী বা হচ্ছে যারা ওই করতে পারে, যারা একটু ভালো অবস্থায় আছে, তারাই হচ্ছে সুযোগ সুবিধা নিবে। সরকারি চাকরি করতেছে যাদের হচ্ছে চাকরি জাতীয়করণ হয়ে গেছে, তারাই সুযোগ সুবিধা নিবে, আবার তারাই কান্নাকাটি করবে। আর যারা এই যেরকম মাস্টার হলে যাদের বেতন 5,000 টাকাও না, হ্যাঁ, তারা কীভাবে চলে? এই জিনিসটা আপনার নজর দেওয়া, আপনি নিজে একান্তভাবে নজর দেওয়া উচিত। আর আপনি যদি কোনো মিনিস্টারের ওপর ছেড়ে দেন, তো বা ওই ওই সচিব যেটা বোঝা দেবে, উপসচিব সচিব যা বোঝা দেবে, শেষ। সচিবরা তো ওরা তো কর্মচারী, ওরাও তো এমপ্লয়, ওরা ওদেরটাই টানবে। ওরা তো সরকারি চাকরি করে, ওরা মাস্টার হলে ভাবে না, মজুরি ভিত্তিক ভাবে না। তো এই জিনিসটা আপনি দেখবেন এবং এই সমস্যাগুলি যেন দূর হয়। আর বৈদেশিক নীতির ব্যাপারে তো বললাম, সেটা আপনার যেটা ভালো মনে হবে, দেশের ক্ষতি হবে না, সেটা করবেন। আর মিনিস্ট্রির মন্ত্রিত্ব যদি রদবদল বা কিছু হয়, সেই বিষয়ে আমাদের নাটোরের দুলুভাইকে যদি আপনি নেন, আপনার বাংলাদেশের যে জাতীয়তাবাদী দলের যে উপকারটা এটা হবে। আর জাতীয়তাবাদী দলের উপকার হলে তো আপনি যেহেতু রাষ্ট্রপ্রধান, শুধু সুনামটা জাতীয়তাবাদী দলের একা হবে না, আপনারা হবে, আপনার যে পরিবার, আপনার পরিবারের হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবাই বলবে যে হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এই দেশকে, বাংলাদেশকে টেনে তুলছে উপরে। তা আমাদের দুলুভাইকে, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুভাইকে একটা মন্ত্রিত্ব আমরা চাই। এটা আমাদের নাটোরের জনগণের আবেদন, আপনার কাছে বিশেষ আবেদন, আপনি এটা প্লিজ এটা করবেন। উনি নিজে, দুলু সাহেব নিজে এটা বলে না, উনি ওই সব জায়গায় যায়, উনি এই বিষয়গুলিতে লজ্জা করেন, বা উনি এটা মুখ ফুটে বলতে পারে না। অনেকে যা মুখ ফুটে আগে দৌড়ায়, তারা ভাবেন যে ওরাই সব কিছু, তা না। রাজনীতির যে একটা এক্সট্রা মেধা, এই মেধাটা দেশটাকে কীভাবে আগাতে হবে, সেটা আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুভাই ভালোই বুঝেন। তো যদি তাকে একটা মিনিস্টার দেন, ক্যাবিনেট একটা ভালো একটা মন্ত্রণালয় দিতে হবে, যাতে দেশের অর্থনীতিটা চাঙ্গা হয় বা আরও বৈদেশিক ইয়েগুলো ভালো হয়, এরকম একটা
জায়গা দিবেন। শুধু সালাউদ্দিন কাদের, অ্যানি, আরও কয়েকটা দেখি, এদেরকে নিয়ে থাকলে তো হবে না। আমাদের আরও একটু চেঞ্জের ব্যাপার আছে। আর বৈদেশিক নীতিগুলো ভালো করবেন। আর এই যে মজুরি ভিত্তিক চাকরিগুলো যারা করে প্রত্যেকটা অফিসে, আধা সাধ্য, বিশেষ করে পৌরসভাগুলিতে, এগুলি আপনি একটু সমাধান করার চেষ্টা করবেন। আপনাকে আবারও হাজার হাজার সালাম জানাই। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আজকে যে 82তম যে আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্মদিনে আমরা যেমন আনন্দিত আবার মর্মাহত, তার জন্য দোয়া করি। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। গণতন্ত্র নষ্ট, উনি যে গণতন্ত্র দিয়ে গেছিলেন, যে বাংলাদেশ উপহার দিয়ে গেছিলেন, সেটা আমরা হারিয়ে ফেলছি। আপসীন নেত্রী, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেশ এগিয়ে যাক আপনার নেতৃত্বে, এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।